সানাইয়ের মিষ্টি সুরে মুখরিত হয়ে উঠেছিল গোটা বাড়ি। আগামীকাল পৌশালীর বিয়ে, তাই ওর মা সুলতা দেবী সব কিছু ঠিকঠাক ব্যবস্থা হয়েছে কি না তা দেখবার জন্য একবার এ ঘর তো একবার ও ঘরে ছুটে বেড়াচ্ছিলেন। মেয়ের শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠানোর সব জিনিসের তালিকা মিলিয়ে দেখছিলেন যাতে কোনো কিছু বাদ না পড়ে। বিয়ের দিন পৌশালীর শ্বশুরবাড়ি থেকে আসা তত্ত্ব দেখে বাড়ির প্রত্যেকেই বলেছিলেন পাত্রপক্ষের রুচি আছে। পৌশালীর বাবা রামরতনবাবু আত্মীয় স্বজন ও অতিথিদের কাছে মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কে ভূয়সী প্রশংসা করছিলেন, আর পৌশালীর মা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে মেয়ের ভাগ্যের প্রশংসা করছিলেন। প্রায় 1 মাস আগে কলেজের বার্ষিক অনুষ্ঠানে যখন পৌশালী মা সরস্বতীর কৃপায় প্রাপ্ত সুমধুর কণ্ঠে সরস্বতীর বন্দনা পরিবেশন করছিল, তখন কলেজের ট্রাস্টি বিমলেশ চৌধুরী তার একমাত্র পুত্রের জন্য পাত্রী হিসেবে পৌশালীকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেননি। বিমলেশ চৌধুরী শহরের অন্যতম প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। তার একমাত্র ছেলে সৌরভও যেন নিজের নামের যথার্থ অর্থই বহন করত। স্বভাব চরিত্রে সে ছিল অত্যন্ত সাদাসিধে, ভদ্র ও নম্র। বাবার আদর্শকেই অনুসরণ করে বড় হয়ে উঠেছিল সে। সৌরভের ছোটবেলাতেই ওর মা গীতিকা দেবীর মৃত্যু হয়। গীতিকা দেবী যখন সেতারের তারে সুর তুলতেন, তখন তার সুরেলা বাজনা আর কণ্ঠের মূর্ছনায় গোটা বাড়ি যেন সঙ্গীতের আবেশে মোহিত হয়ে উঠত। অল্প বয়সেই স্ত্রীকে হারানোর পর বিমলেশ চৌধুরী আর দ্বিতীয়বার বিয়ে করেননি। একমাত্র ছেলে সৌরভকে নিয়েই তিনি জীবনের পথ চলা অব্যাহত রেখেছিলেন। স্ত্রী গীতিকাকে তিনি কথা দিয়েছিলেন সৌরভের মানুষ হয়ে ওঠার পথে কোনো অভাব বা ত্রুটি তিনি কখনোই হতে দেবেন না। সৌরভের ঠাকুমা একমাত্র আদরের নাতির লালন পালনে যত্নের কোনো ত্রুটি রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে সৌরভ বড় হতে লাগলো, আর নিজের মেধা ও যোগ্যতার জোরে খুব অল্প সময়ের মধ্যে শহরের নামকরা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠল। বাবা ছেলে যখন কলেজের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যখন পৌশালীর গান শুনলেন, তখন দুজনেরই মনে হলো এতদিন যে বাড়ি নিস্তব্ধ হয়েছিল সেখানে আবারও সুরের মূর্ছনা বেজে উঠবে। এমন যোগ্য পাত্র আর বিমলেশ চৌধুরীর মতো সম্ভ্রান্ত সংস্কৃতমানা পরিবারের প্রস্তাব সামনে এলে পৌশালীর বাবা রামরতনবাবু কী করেই বা ফিরিয়ে দিতে পারতেন। আর যখন সৌরভের ঠাকুমা পৌশালীকে দেখতে ওদের বাড়িতে এলেন, তখন এক নজরেই বুঝে গিয়েছিলেন রূপ ও গুণে অনন্যা পৌশালী যেমন অসাধারণ, তেমনি নিজের সৌন্দর্য ও প্রতিভার অহংকারও তার মধ্যে প্রবলভাবে বিরাজমান। দুধে আলতা গায়ের রং আর সুমধুর কণ্ঠ পৌশালীর ব্যক্তিত্বকে যেমন অনন্য সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল, পাশাপাশি ওর উদ্ধত আর নিজের সৌন্দর্য ও যোগ্যতার অহংকার সেই গুণের মাঝে যেন চাঁদের কলঙ্ক হয়েছিল। আর সেই কারণেই বিয়ের দিন যখন সৌরভের বাড়ি থেকে তত্ত্ব এলো, তখন থেকে ওর মন ভীষণ খারাপ হয়ে গেল। বিমলেশবাবুর বাড়ি থেকে আসা তত্ত্বের উপহার ছিল ছিমছাম, কিন্তু তাদের সৌন্দর্য রুচির ছাপ ছিল স্পষ্ট। তাতে তাদের আড়ম্বর বিমুখ স্বভাবের পরিচয় দিচ্ছিল, আর তা দেখেই পৌশালীর বুক ক্রোধে জ্বলে উঠেছিল। গত 1 মাস ধরে নিজের ভাগ্য নিয়ে গর্ব করতে যার শেষ ছিল না, সেই পৌশালীর মুখ আজ যেন সম্পূর্ণ মলিন। ওর গোমরা মুখ আর রুক্ষ আচরণে বলে দিচ্ছিল কতটা অসন্তুষ্ট। জামদানি, সিল্ক, বেনারসি আর কয়েকটা গয়না দেখে ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। পৌশালী, মুখটা সোজা করে রাখ, না হলে নকশা বাঁকা হয়ে যাবে। চন্দন পরাতে পরাতে ওর বান্ধবী মিতুল যখন চিৎকার করে ওর মুখটা চেপে ধরল, তখন রাগে লাল হয়ে পৌশালী বলে উঠল, হতে দে না, তাতে কি এমন এসে যায়? নকশা বাঁকা হোক বা সোজা, আমার কি? মিতুল বিস্ময় পৌশালীর মুখের দিকে তাকিয়ে রইল। গত 1 মাস ধরে বিয়ের প্রস্তুতি নিয়ে পৌশালী এমন হইচই করেছিল যে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল, অথচ আজ বিয়ের দিন তার এমন অদ্ভুত আচরণ দেখে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। মনের গভীরে তীব্র ক্ষোভ আর তিক্ততা নিয়ে শেষ পর্যন্ত পৌশালীর বিয়ে হলো, আর সৌরভের সঙ্গে শ্বশুরবাড়িতে এসে পৌঁছালো। বিশাল ও রাজকীয় প্রাসাদোপম বাড়িটি দেখে ওর মন যেমন আনন্দে ভরে উঠল, তেমনি বিয়ের জন্য পাঠানো শাড়ি আর গয়নাগুলোর কথা মনে পড়তেই ওর বিরক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠল। বৌভাতের সমস্ত আচার অনুষ্ঠান শেষ করে ক্লান্ত পৌশালী
যখন নিজের ঘরে ঢুকলো তখন ঘরের সৌন্দর্য আর মনোমুগ্ধকর সাজসজ্জা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সৌরভ ঘরে আসে। অনেক চেষ্টা করেও পৌশালী নিজের মনের তিক্ততা চেপে রাখতে পারল না। সৌরভ যখন ওকে উপহার হিসাবে একটা আংটি পরিয়ে দিল তখন ওর রাগ যেন সপ্তমে চড়ে গেল। পৌশালীর মুখ হঠাৎ গম্ভীর হয়ে যেতে দেখে সৌরভ কারণ জানতে চাইল। পৌশালী বিরক্ত গলায় বলল, শুধু একটা আংটি? আপনার কাছ থেকে আমি এটা একেবারেই আশা করিনি। আমি ভেবেছিলাম আজ আপনি আমাকে একটা ডায়মন্ডের সেট উপহার দেবেন। সৌরভ কিছু বলার আগেই পৌশালী আবার বলতে শুরু করলো, আপনার কি মনে হয়েছে আমি গরিব পরিবারের মেয়ে বলেই আমাকে এমন তুচ্ছ উপহার দিলেই চলবে? নিজের এত বড় পরিবার, মান সম্মানের কথাটা একবারও ভাবলেন না? আমি তো ভেবেছিলাম আপনাদের বাড়ি থেকে তত্ত্বে অগণিত শাড়ি গয়না আসবে, অথচ কষ্ট করে মাত্র 2টো সেটই পাঠিয়েছেন। সৌরভ বুঝে গিয়েছিল তার দেওয়া উপহারটি পৌশালীর একেবারেই পছন্দ হয়নি, কিন্তু নিজের ভালোবাসার উপহারকে তুচ্ছ বলতে শুনে ওর মনে ভীষণ আঘাত লেগেছিল। কোনো উত্তর না দিয়ে সৌরভ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। রাগের বশে পৌশালী অনেক কথাই বলে ফেলেছিল। ও বুঝতেই পারেনি ওর সেই কথাগুলো সৌরভের হৃদয়কে কতটা গভীরভাবে আহত করেছে। পরের দিন পৌশালী সব আত্মীয় স্বজনের মাঝে বসে আছে। সেই সময় ঠাকুমা এবং শ্বশুরমশাই যখন ওকে 2টি জড়োয়া গয়না সেট পরিয়ে দিলেন তখন যেন পৌশালীর ক্ষুব্ধ মন কিছুটা শান্ত হলো। কিন্তু এবার ওর অস্থির চোখ খুঁজতে লাগলো সৌরভকে। চারিদিকে তাকেও কোথাও সৌরভের দেখা পেল না। পরে ঠাকুমার কাছ থেকে জানতে পারে যে একটা মামলার জন্য ওকে ব্যস্ত থাকতে হবে, তাই অষ্টমঙ্গলে একসাথে যেতে পারবে না। অগত্যা রামরতন বাবু অষ্টমঙ্গলে উপলক্ষে মেয়েকে নিতে আসেন। পৌশালী যখন ওর বাবার সঙ্গে গাড়িতে উঠে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ সৌরভ ওর সামনে এসে দাঁড়ালো, কিন্তু একবারও ওর চোখের দিকে না তাকে নিঃশব্দে একটা উপহারের প্যাকেট পৌশালীর হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুটা দূর যাওয়ার পর পৌশালী উপহারের প্যাকেটটা খুলে দেখে ভেতরে একজোড়া হীরের দুল ঝলমল করছে। বাবার সঙ্গে গাড়িতে বসে বাপের বাড়ির পথে যেতে যেতে ওর মনটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে ওঠে। সৌরভের একবারও ওর চোখের দিকে না তাকিয়ে চলে যাওয়াটা যেন ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অষ্টমঙ্গলে উপলক্ষে ও যখন বাপের বাড়ি ফিরছিল তখন ওর সঙ্গে গাড়ি ভর্তি নানা উপহারও পাঠানো হয়েছিল। ভাই বোনেদের জন্যও ছিল অনেক কিছু। বাড়িতে পৌঁছতেই পৌশালীর অপরূপ সাজ আর ওর গায়ের দামি গয়নাগুলো দেখে মা সুলতার মন যেন তৃপ্তিতে ভরে ওঠে। পৌশালী 2.5 দিন বাপের বাড়িতেই ছিল। এই কদিনে ঠাকুমা ওকে বহুবার ফোন করেছিলেন, কিন্তু সৌরভ একবারের জন্য ওর সঙ্গে কথা বলেনি। অন্যদিকে পৌশালীও নিজে থেকে সৌরভকে ফোন করতে সংকোচ বোধ করছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বরের সঙ্গে কথা বলার সাহস আর জোগাড় করে উঠতে পারল না। 2.5 দিনের বিকেলে সৌরভ পৌশালীকে নিতে আসে। এসেও লক্ষ্য করে পৌশালী ওর দেওয়া হীরের দুল দুটি পড়ে রয়েছে। গাড়িতে একবার মাত্র পৌশালীর দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকে সৌরভ গাড়ি চালাতে থাকে। পুরো পথ জুড়ে ও পৌশালীর সঙ্গে একটা কথাও বলল না। বাড়িতে পৌঁছতেই ঠাকুমার সহজ স্নেহে পৌশালীকে বরণ করে নিলেন। শ্বশুরমশাইয়ের অনুরোধে সন্ধ্যায় চা খাওয়ার পর পৌশালী একটা সুন্দর ভজন গেয়ে শোনালো। পৌশালী সুরেলা কণ্ঠের ভূয়সী প্রশংসা করলেন ঠাকুমা শ্বশুরমশাই, কিন্তু যার প্রশংসা শোনার জন্য ওর মন আকুল হয়েছিল সেই সৌরভের দেখা কোথাও মিলল না। কিছুক্ষণ পর দেখা গেল কাঁধে ব্যাগ নিয়ে সৌরভ নিচে নেমে আসছে। ওকে এভাবে যেতে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সৌরভ জানালো হঠাৎ একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণে ওকে বিদেশে যেতে হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় ও একবারের জন্য পৌশালীর দিকে তাকালো না, শুধু ঠাকুমার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিঃশব্দে গাড়িতে উঠে চলে গেল। অন্যমনস্ক মনে পৌশালী যখন নিজের ঘরে ঢোকে তখন দেখল বিছানার ওপর একটা ছোট বাক্স রাখা আছে। বাক্সটি খুলতেই ওর চোখ পড়ল একটা সোনার চেন ঝলমল করছে। মুহূর্তেও বুঝে গেল সৌরভ নিশ্চয়ই যাওয়ার আগে এটা ওর জন্য রেখে গেছে। এরপর কেটে গেল টানা 3টে মাস, কিন্তু সৌরভ আর বাড়ি ফিরল না। এই 3 মাসের মধ্যে পৌশালী শুধু এই বাড়ির ঐশ্বর্যই নয়, এই বাড়ির মানুষদের সরলতা ও আন্তরিকতার সঙ্গেও পরিচিত হয়ে উঠল।
ওর কোমল হৃদয়ের শ্বশুরমশাই সব সময় অন্যের সাহায্যে এগিয়ে যেতেন, আর ঠাকুমা ছিলেন যেন মমতার জীবন্ত প্রতিমূর্তি। বাড়িতে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না, তবু সৌরভের অনুপস্থিতি পৌশালীকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। একের পর এক দামি গয়নার সুন্দর পোশাক থাকা সত্ত্বেও সেগুলো পরার আর তার কোনো ইচ্ছেই হতো না। দিন দিন ও আরও দুর্বল হয়ে পড়ছিল। দুধে আলতা গায়ের উজ্জ্বল রঙও ধীরে ধীরে ফ্যাকাশে হলদেটে হয়ে যাচ্ছিল। ঠাকুমার অভিজ্ঞ চোখ অনেক আগেই বুঝে গিয়েছিল নাত বউ আর নাতির মধ্যে নীরব এক মান অভিমানের যুদ্ধ চলছে। একদিন কথায় কথায় তিনি পৌশালীকে জানালেন বিয়ে নিয়ে সৌরভ ভীষণ উৎসাহী ছিল, তাই বিয়ের তত্ত্ব ও উপহারগুলো সব কিছু সে নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছিল। এতদিনে পৌশালীরও চোখ খুলে গেছিল। ও বুঝতে পেরেছিল আত্মসম্মানবোধে সচেতন ওর স্বামী নীরবে ওকে একটা বার্তাই দিতে চেয়েছিল, ও হয়তো এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করে এসেছে, কিন্তু ওর স্বামী নিজেই নিজের উপার্জনে তার সমস্ত দায়িত্ব বহন করতে সক্ষম আর সারা জীবনের জন্য তার ভবিষ্যৎ নিরাপদে রাখার ক্ষমতা রাখে। পৌশালীকে দিন দিন নিস্তেজ হয়ে যেতে দেখে বিমলেশবাবু কয়েকদিনের জন্য পৌশালীকে বাপের বাড়ি ঘুরে আসতে বললেন, কিন্তু বাপের বাড়িতেও ওর মন বসল না। বিবাহিতা বান্ধবী মিতুল যখন নিজের স্বামীর ভালোবাসা আর স্নেহের গল্প করছিল, তখন পৌশালীর মনটা যেন আরও ভারী হয়ে উঠল। ওর বুকের ভেতরটা হাহাকারে ভরে গেল। ঠাকুমা খবর পাঠিয়েছিলেন যে সৌরভ বাড়ি ফিরছে। খবরটা শুনেই পৌশালী আর এক মুহূর্ত দেরি না করে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। স্বামী আসার খবর শুনে মেয়ের এমন উচ্ছ্বাস দেখে বাবা মা দুজনেই খুব খুশি হলেন। সেদিনই সন্ধ্যায় ওর বাবা ওকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে এলেন। আজ সৌরভ বাড়ি ফিরে এসেছে। রাতের খাবার সময় সে একবার মাত্র আর চোখে পৌশালীর দিকে তাকিয়েছিল। পৌশালীকে খুব রোগার দুর্বল লাগছিল। বিমলেশবাবু তখনও ফেরেননি। কিছুক্ষণ ঠাকুমার সঙ্গে বসে গল্প করার পর সৌরভ পৌশালীর ঘরে গেল। পৌশালী মাথা নিচু করে চুপ করে খাটের ওপর বসেছিল। সৌরভ একটা প্যাকেট ওর হাতে দিয়ে ফিরে যেতে উদ্যত হতেই পৌশালী হঠাৎ সৌরভের হাতটা শক্ত করে ধরে ফেলল। এটা আমার চাই না, কথাটা বলেই পৌশালী কেঁদে ফেলে। সৌরভ প্যাকেটটা খুলে ওর দিকে বাড়িয়ে দিয়ে শান্তস্বরে বলল, কিন্তু এর ভেতর তো তোমার পছন্দের ডায়মন্ড সেটই আছে। ঝলমলে ডায়মন্ড সেটটার দিকে তাকিয়ে পৌশালী সেটাকে সরিয়ে রাখে। তারপর দুহাতের তালুতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল, না, এটা আমার চাই না, আমার শুধু আপনাকে চাই, আপনার সঙ্গটাই চাই। পৌশালী কীভাবে কাঁদতে দেখে সৌরভ আর নিজেকে সামলাতে পারল না। এগিয়ে এসে ওকে নিজের দুই বাহুর উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিল। আজ সৌরভের সেই বাহু বন্ধনই পৌশালীর কাছে পৃথিবীর সব হার গয়নার চেয়েও অনেক বেশি মূল্যবান মনে হলো। ওদের দুজনের মনের সব অভিমান, ভুল বোঝাবুঝি আর তিক্ততা যেন এক মুহূর্তেই ধুয়ে মুছে গেল। আজ ভালোবাসার এই অমূল্য অলঙ্কারে ওর মন পরিপূর্ণ তৃপ্তি খুঁজে পেল। পরদিন সকালে পৌশালীর গাওয়া ভজন শেষ হতেই সবার আগে হাততালি দিল সৌরভ। আর দূর আকাশের কোথাও থেকে যেন সৌরভের মা তৃপ্ত মনে নিজের পরিবারের নববধূকে আশীর্বাদ করে হাসছিলেন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে অন্য আরেকটি গল্পের সাথে।